This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রাজা, আমি ঠোঁটকাটা। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। রাজ্য জুড়ে নানা অনুষ্ঠান, তার মধ্যেই নিঃশব্দে রাজ্য রাজনীতির পরিবেশে একটা বদল এলো। দেখুন আমাদের বিগ বলের দিকে তাকান। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িতে চেপেই আজকে অনুব্রত মণ্ডল, কেষ্ট মণ্ডল, তিনি শান্তিনিকেতনের SDPO অফিসে হাজিরা দিয়েছিলেন। আজকেই তার বেড রেস্টের, ডাক্তারের যে বেড রেস্টের কথা বলা ছিল, সেই বেড রেস্টের শেষ দিন ছিল। সেই সময় ফুরিয়ে যাওয়ার পর আজকে অনুব্রত মণ্ডল SDPO অফিসে হাজিরা দিয়েছিলেন এবং বিরোধী দলনেতার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করে চুপি সারে SDPO অফিসে হাজির হয়ে গেলেন বীরভূমের বাঘ। মমতা ব্যানার্জির স্ট্যাম্প ওর পিছনে আছে, অর্থাৎ ও যা করছে এটা কমপ্লিটলি মমতা ব্যানার্জির গাইডেন্সে করছে এবং ওয়ান ফাইন মর্নিং ও কোর্টে যাবে, বেল পেয়ে যাবে। 3:25 থেকে 3:30-এর মধ্যে একটি সাধারণ গাড়িতে চেপে কিছুটা লুকিয়ে বলা চলে, মিডিয়াকে লুকিয়ে এসে অনুব্রত মণ্ডল হাজিরার জন্য ঢুকে গেলেন SDPO অফিসের ভিতরে। এবং ঠিক তুমি দেখতে পাচ্ছ এখন SDPO অফিসের গেটে কী ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুধু এখানটায় নয়, এই SDPO চত্বরের ভিতরেই রয়েছে শান্তিনিকেতন থানা। সেই শান্তিনিকেতন থানার যে এন্ট্রি পথ রয়েছে সেদিকেও কিন্তু পুলিশ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। একেবারে ফোর্স দিয়ে ঘিরে রেখেছে প্রশাসন। ভিতরে আছে অনুব্রত মণ্ডল। ওকে পুলিশ মন্ত্রী বলেছে তুমি যাও, তোমার কিচ্ছু হবে না, তাই গেছে। পার্টি থেকে বলা হয়েছে বাবা তুমি যাও এখন, না তোমার পার্টি থেকে ব্যবস্থা নেওয়া হবে। অনুব্রত মণ্ডল বড় মাপের নেতা, দল বলার পরেও কেউ কিছু না করলে কি আর বলবো দলের উপরে। কে ব্যক্তিগতভাবে অনেক দুষ্কৃতকারী অনেক কিছু করে বেড়াচ্ছে, সব দায়িত্ব আর মুখ্যমন্ত্রীর না। তবু মুখ্যমন্ত্রী হিসেবে উনি আমাদের যেহেতু স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব রয়েছে, উনি নিশ্চয়ই ওনার দিকটা দেখবেন, এইটুকুই বলতে পারি। যদি অনুব্রত মণ্ডলের জায়গায় সাধারণ কোনো ব্যক্তি হতো, তিনি সেই আইসিকে মানে এই ধরনের কথা বলতেন, তাহলে কি পুলিশ ব্যবস্থা নিত? এইভাবে অপেক্ষা করতো না? কান ধরে তুলে নিয়ে আসতো, কলার ধরে তুলে নিয়ে আসতো, তার মা বোনকেও এই ধরনের কথা শুনতে হতো পুলিশের কাছ থেকে। কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যায়নি কেন? পিটিয়ে নিয়ে যায়নি কেন? আমি দাবি করছি অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হোক। তার থেকে অনেক বড় অন্যায়ের কথা ভারতের আর্মিকে নিয়ে করেছেন যে মন্ত্রী, তার ব্যাপারে প্রেস নীরব। যেটা অনুব্রত করেছে অন্যায় করেছে, কিন্তু তার থেকে অনেক বড় অন্যায় যখন ভারতের আর্মিকে নিয়ে কেউ টেররিস্টের বোন বলে। পুলিশ কিছু করবে না, পুলিশ কিছু করবে না, ওখানে পুলিশ করলো না কেন? এ বলার পরেও, সুপ্রিম কোর্ট বলার পরেও পুলিশ কিছু করলো না কেন? কেন কেস দিল না? এটা আমি সমর্থন করছি না, কিন্তু অন্যায় তো সব জায়গায় হচ্ছে। পুলিশ তৃণমূল নেত্রীর নির্দেশে অনুব্রতকে রক্ষা করতে চাইছে। কেষ্টমণ্ডলকে এর আগে দুবার দেখা করার নির্দেশ দিয়ে নোটিশ পাঠিয়েছিল পুলিশ, তিনি যাননি। প্রথম দিন তার আইনজীবী গিয়ে অসুস্থতার কথা বলেছিলেন। তার কিছুক্ষণ পরেই আমরা কি দেখেছিলাম, রাজ্যবাসী দেখেছিলেন কেষ্ট বাড়ি থেকে বেরিয়ে তৃণমূলের জেলা দফতরে গিয়েছিলেন এবং দীর্ঘ বৈঠক করেছিলেন সেখানে, পার্টির মিটিং। দ্বিতীয় দিনও অসুস্থতার অজুহাত, 5 দিন বেড রেস্ট। ঠিক তারপরই কেষ্ট গেলেন SDPO অফিসে, কিন্তু নিজের গাড়িতে গেলেন না। সাধারণত যে সাদা গাড়িটা চাপেন সেটাই আজ তিনি ছিলেন না, কালো রঙের একটা গাড়িতে গেলেন এবং চুপি পুলিশ মহলেও এই প্রশ্ন উঠেছে, কার গাড়ি করে তিনি SDPO অফিসে গেছেন এবং হাজিরা দিচ্ছেন। এই যে গাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে, গাড়ির নাম্বার এবং সেই RTO অফিসে চেক করলে কিন্তু এই গাড়িটি শেখ নাসির বলে এক ব্যক্তি, তার পরিবারের বা তার আত্মীয়র। এই গাড়ি করেই এসেছেন অনুব্রত মণ্ডল। কেন এই গাড়ি করে এলেন অনুব্রত মণ্ডল, সেটা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠে যাচ্ছে। এই গাড়ি করেই ঠিক 3টের পর 3:30-এর মধ্যে চলে আসেন অনুব্রত মণ্ডল SDPO অফিসে হাজিরা দিতে। ফলে এই কালো গাড়িটি নিয়েই কিন্তু এবার প্রশ্ন উঠছে,
কারণ এই গাড়ি যার, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাহলে অনুব্রত মণ্ডলের যে গাড়িতে তিনি চেপে এলেন, তিনি কি কোনো একজন ব্যক্তি যার বিরুদ্ধে একাধিক অভিযোগ তার পরিবারের গাড়িতে চেপে এলেন? সেই নিয়েই কিন্তু নতুন করে বিতর্ক দানা বাঁধছে। বোলপুর থানার আইসিকে হুমকি, এই পুলিশ অফিসারের মা এবং স্ত্রী সম্পর্কে কদর্য নোংরা মন্তব্য, এই সমস্ত বলার পর এফআইআর হয়েছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। তৃণমূলের একজন বড় নেতা, সরকারের এসআরডি এর চেয়ারম্যান, রাজ্য সরকারের পদাধিকারী, তিনি নীলবাতি লাগানো যে গাড়িটা চড়েন, এটা পশ্চিমবঙ্গ সরকারের। ভিতরে এখন আমার পিছনেই ঠিক সেই এসডিপি অফিস, সেই এসডিপি অফিসে তিনি যখন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন, এই সময় তিনি কিন্তু কোন ফোন থেকে ফোন করেছিলেন সেদিন সেটা মনে করতে পারছেন না, কখন ফোন করেছিলেন মনে করতে পারছেন না। ফলে এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি হতে পারে। সূত্র মারফত আবার বলছি, টিভি9 বাংলার ব্রেক এটা, যে ফোন খোঁজ করছেন তদন্তকারী অফিসাররা এই মুহূর্তে এই পিছনের এসডিপি অফিসের টেবিলে বসে, যেখানে জিজ্ঞাসাবাদ চলছে। ফোনটি অত্যন্ত জরুরি তদন্তকারী অফিসারদের কাছে, কারণ এই ফোনটিই প্রামাণ্য তথ্য হিসেবে আদালতে দাখিল হবে, তবে শাস্তি বন্য কিছু হতে পারে। সেই ফোনের কথা মনে করতে পারছেন না অনুব্রত মণ্ডল, কোন ফোনটি থেকে তিনি ফোন করেছিলেন এমনটাই সূত্র মারফত এই মুহূর্তে জানা যাচ্ছে। অনুব্রত মানে কেষ্ট মমতা ব্যানার্জির ভাই, তার কিচ্ছু হবে না। পুলিশ মন্ত্রী বলেছিল ওকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো, সুতরাং যাকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো বলেছে তার অডিও ফাঁস করেছে, স্বাভাবিকভাবে যে ফাঁস করেছে তার উপর তো খড়গহস্ত নেমে আসবে। ফোনে যা আলাপ আলোচনা, যে গালিগালাজ হলো, যে অপমান হলো, সেটা বাইরে কি করে গেল পুলিশের সেখানটায় মাথা ব্যথা, কিন্তু কেন এটা করা হলো তা নিয়ে পুলিশের মাথা ব্যথা না। এরপরে এই আইসিকে না কেসটাকে নিয়ে ক্ষমা চেয়ে বলতে হয় সেই অপরাধী। ও পুলিশের ফোন বাজেয়াপ্ত করেছে, তাকে বিভাগ তদন্ত করছে, সাসপেন্ডও করবে। দেখুন, কেষ্টমণ্ডলকে পুলিশ গ্রেফতার করবে এটা কেউ দুঃস্বপ্নও ভাবেননি, স্বপ্নও ভাবেননি। এটা প্রত্যাশাই ছিল না, শুধু দাবি উঠেছিল। বিরোধীরা বিশেষ করে সব থেকে বেশি চড়া সুরে দাবি করছে তাকে গ্রেফতার করা উচিত ছিল একেবারে সেই রাতেই। কিন্তু যেটা আজকে সবাইকে খুব অবাক করেছে, যখন তিনি এসডিপিও অফিস থেকে বেরিয়ে আসছেন তখন তার মুখে একটা চওড়া হাসি এবং তার যে শরীরী ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ আমরা যাকে বলি, সেটা কি কনফিডেন্স সেখানে, এটা কি এক ধরনের অড্যাসিটি? তিনি যা বলেছেন তার মধ্যেও অড্যাসিটি আছে। এটা কি ঔদ্ধত্য, নাকি তিনি কনফিডেন্ট দেখানোর চেষ্টা করছেন নিজেকে? এই মুহূর্তেই তার বেরোনোর জন্য প্রস্তুতি চলছে, পুলিশ কর্ডন করে চারিপাশ ঘিরেছেন এবং সেখানে তার গাড়ি এসছে, যে গাড়িটি আমরা বলতে পারি গাড়ির নাম্বার WBG 0026। সেই গাড়িটি কিন্তু এখনো পর্যন্ত বলা চলে সেই তুমি দেখতে পাচ্ছ অনুব্রত মণ্ডল হেঁটে বেরিয়ে আসছেন এবং আমরা বলতে পারি যে দীর্ঘ সময় ধরে যে জেরা চললো, দেখো তিনি বেরিয়ে আসছেন, এটি পাঞ্জাবি পরে আছেন এবং সেইখানেই কিন্তু তিনি এবং বলা চলে 2 ঘন্টা জেরা হয়ে গেল। তারপরে অনুব্রত দা কিছু বলবেন, আমরা দেখতে পাচ্ছি কিছু বলবেন, কিছু বলবেন, কিছু বলবেন। দেখো, যে কথা বলছিলাম, অনুব্রত মণ্ডল প্রায় দীর্ঘ সময় পর বেরিয়ে গেলেন সেই গাড়ি করে। অনুব্রতদা একটু দাঁড়াবেন, অনুব্রতদা একটু দাঁড়াবেন, অনুব্রতদা একটু দাঁড়াবেন। একটাই প্রশ্ন, তিনি এলেন বোলপুরে যে জেলা পার্টি অফিস রয়েছে, পার্টি অফিসের সামনে গাড়ি থেকে নামলেন, গাড়ি থেকে নেমে ভেতরে হেঁটে এলেন, আমাদের প্রশ্নের উত্তর দেননি। রাজীব কুমারকে ফোন করেছিলেন কিনা, ফোনে আপনি হুমকি দিয়েছিলেন কিনা, কেন দিয়েছিলেন, কোনো প্রশ্নের উত্তর নেই। এখন তুমি দেখতে পাচ্ছ সেই দরজা, এইখানেই হচ্ছে অনুব্রত মণ্ডল এই ভেতরে রয়েছেন, এই দরজা বন্ধ করা হলো, তার ভিতরেই রয়েছেন তিনি। সব মিলিয়ে বলা চলে অনুব্রত মণ্ডল নাটক জিয়ে রেখে দিলেন, হাজিরা দিলেন, হাজিরা দিয়ে শটান বোলপুর জেলা তৃণমূল পার্টি অফিসে এসে তিনি কর্মীদের সঙ্গে ঢুকলেন। চালচলন দেখি তারপর। এই মুহূর্তে বোলপুরের পার্টি অফিসে, মানে যে অফিসে অনুব্রত মণ্ডল বসেন, সেই পার্টি অফিসের সামনে থেকে রয়েছেন আমার সতীর্থ তন্ময় প্রামাণিক। তন্ময়ের সঙ্গে কথা বলবো। তন্ময় আজকে সারাদিন কভার করছে, গত কয়েকদিন ধরেই তন্ময় একেবারে পড়ে আছে, লেগে পড়ে আছে এই ব্যাপারটা নিয়ে। তন্ময়, আমার সব থেকে বেশি যেটা আমি ইন্টারেস্টিং কথাটা ব্যবহার করব না,
কিন্তু মানুষকে সবথেকে বেশি অবাক করছে অনুব্রত মণ্ডলের যে শরীরী ভাষা। তিনি বেরিয়ে এসে বীর দর্পে বলছেন আগে চালচলন দেখি তারপর যা বলার বলবো, এমন একটা ভাব করছেন যেন তিনি দেশ উদ্ধার করেছেন। এটা কেন? তার সংশোধন কি এ জন্মে আর হবে না? হ্যাঁ দেখো, তুমি যে কথাটা বললে শেষকালে একেবারে সেটাই। তার কারণ হচ্ছে লুকিয়ে ঢুকলেন, ভালো করে বোঝো। লুকিয়ে অনুব্রত মণ্ডল নানান কায়দা কানুন করে একটি অন্যজনের গাড়ি, সেই গাড়িটি শোনা যাচ্ছে সেও এখানে নানান এটা ওটা বা খারাপ কাজে যুক্ত, পুলিশের খাতায় তার নাম আছে, তারই রিলেটিভের গাড়ি, এমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি। তার গাড়িতে করে লুকিয়ে গেলেন, লুকিয়ে ঢুকলেন। এসডিপি অফিসে সেই ঢোকার ব্যবস্থাটাও সম্ভবত করে দেওয়া হয়েছে, কোট আনকোট করে দেওয়া হয়েছে বলে আমরা মনে করেছি গোটা পরিস্থিতিটা দেখে। কারণ গত 5 দিন ধরে সকাল থেকে রাত্রি পর্যন্ত ওই এসডি অফিসেই আমাদের সময় কেটেছে। ফলে এটা মনে হয়েছে 1, 2 এই যে লুকিয়ে ভিতরে ঢুকে গেলেন সবার আড়ালে সব কিছু করে, বেরোলেন যখন তুমি দেখো বুক চিতিয়ে বেরিয়ে এলেন, হাসতে হাসতে বেরিয়ে এলেন, গাড়িতে চাপলেন রাজার মতো। আর যে পুলিশকে তিনি খুনের হুমকি দিয়েছেন, টানতে টানতে মারতে মারতে বের করে আনবেন বলেছেন, যে পুলিশ অফিসারের স্ত্রী এবং মায়ের সম্পর্কে কদর্য ভাষায় হুমকি দিয়েছেন, বলা চলে সেক্সুয়াল অ্যাবিউসমেন্ট যেটাকে বলা হয়, সেই জিনিস করেছেন, তারপর সেই পুলিশ তাকে আবার কর্ডন করে দিল যাতে আমরা তার কাছে পৌঁছাতে না পারি। তিনি বেরিয়ে এলেন, বেরিয়ে এসে গাড়িতে চাপলেন, একদম সেই পুরনো অনুব্রত, বীরভূমের রাজা, বাঘ, একদমই। তন্ময়, তোমার কাছে খুব দ্রুত আর একটা দ্বিতীয় প্রশ্ন, আমাদের সময় সংক্ষেপ আছে। একটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনুব্রত মণ্ডল এই ঘটনায় ওই কণ্ঠস্বর তার, সেটা তিনি নিজেই হি হ্যাজ অ্যাডমিটেড অলরেডি। এটা কিন্তু তদন্ত সাপেক্ষ নয় যে ফোনটা তিনি করেছিলেন না অন্য কেউ, কোন ফোন থেকে করেছিলেন দ্যাট ইজ আনইম্পর্টেন্ট, কিন্তু তিনি ফোন করেছিলেন। ফলে তদন্তে পুলিশের কি দেখার আছে? যদি ওই ফোনটা নাই যায় তাদের হাতে, তাতেই বাকি এসে গেল। রিসিভার, যিনি রিসিভ করেছেন, তার কাছে তো ফোনটা ছিল। দেখো এইখানেই মজার, ওই শাহজাহানের গল্প যেটা সন্দেশখালী দেখেছিলাম, তিনি আদালতে ঢুকছিলেন আর সবাই দুপাশে পুলিশ দাঁড়িয়ে ছিল, পুলিশ ধারে কাছে যায়নি। এখানেও সে একই ছবি দেখলাম, পুলিশকে আক্রমণ করার পরেও। আর তুমি যে কথা বলছো, যে এই ফোনটা আদালতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এভিডেন্স। অর্থাৎ কার ফোনে করা হয়েছিল সেই ফোন সিজ হয়ে গেছে, মানে অভিযোগকারীর ফোন সিজ হয়ে গেছে। উলটপুরাণ যিনি অপরাধী বা অভিযুক্ত তার ফোন কিন্তু পাওয়া গেল না। আজকে ফোনের কথা তিনি মনে করতে পারেননি। জেরার সময় একাধিকবার অফিসাররা জিজ্ঞাসা করেছেন আপনি কেন সেই কথা বলেছেন, কজন ছিল তখন আপনার সঙ্গে, কোন ফোন থেকে আপনি এই কথাগুলো বলেছিলেন। তিনি বলেছেন তিনি কিছু মনে করতে পারছেন না, তিনি স্নায়ুরোগ আক্রান্ত, স্নায়ুর ওষুধ খান, ফলে কিছু মনে নেই। কিছু একটা ফোন তিনি করেছিলেন কোনো কর্মী আক্রান্তের বিষয়ে, কিন্তু এগুলো আর মনে নেই। অনেক ধন্যবাদ তন্ময়, আপাতত এই তথ্যের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তার মানে বুঝতে পারছেন, এই যে বলা হয় না আইনের টেকনিক্যাল মারপ্যাঁচ, এখন তিনি বলছেন আমি ঘুমের ওষুধ খাই, আমি ভুলে গেছি। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, তিনি ফোনটা করেছিলেন এবং তিনি ক্ষমাও চেয়েছিলেন, সেগুলো কিন্তু এভিডেন্সিয়াল প্রুফ, সেগুলো কিন্তু প্রমাণ। আসছি পরের খবরে। বিশ্ব পরিবেশ দিবসে একের পর এক অপ্রত্যাশিত হাওয়া বদল। কেষ্টমণ্ডল ব্রত ভেঙে অবশেষে পুলিশের কাছে গেলেন। আজই জানাজানি হলো 30শে মে শুক্রবার জার্মানির প্রাসাদের ছাদে, বার্লিন প্রাসাদের ছাদে মিশ্র আর মৈত্রের 4 হাত এক হয়েছে। পুরীর প্রাক্তন সাংসদ, বিজু জনতা দল মানে বিজেডির নেতা, আইনজীবী পিনাকি মিশ্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পাত্রের বয়স 65 বছর এবং পাত্রীর বয়স 51 বছর। অপরাধ তো কিছু করেনি, তাকে নিন্দা করার তো কোনো প্রশ্নই আসেনি। বিয়ের না বয়স আছে না প্রেমের বয়স আছে। অবশ্যই শুভেচ্ছা জানাবো, আগামী দিনগুলো তার ভালো কাটুক, তার দাম্পত্য জীবন সবসময় আপনার ভালো থাকুক, আমি চাইবো সবসময়। प्रकृति रक्षति रक्षिता, अर्थात जो प्रकृति की रक्षा करते हैं प्रकृति उनकी रक्षा करती है। पर्यावरण में संतुलन
ये हमारी पुरातन परंपरा का एक अहम हिस्सा है। हमारे यहाँ कहा गया है यत् पिंडे तत् ब्रह्मांडे, यानी जो पिंड यानी जीव में है वही ब्रह्मांड में है। हम जो भी अपने लिए करते हैं उसका सीधा असर हमारे पर्यावरण पर भी पड़ता है। वर्ल्ड क्लाइमेट के प्रोटेक्शन के लिए यह बहुत जरूरी है कि दुनिया का हर देश निहित स्वार्थों से ऊपर उठकर सोचे। इस वर्ष के पर्यावरण दिवस की थीम प्लास्टिक से मुक्ति का अभियान है और मुझे खुशी है कि जो बात विश्व आज कर रहा है उस पर भारत पिछले 4-5 साल से लगातार काम कर रहा है। मेरे लिए व्यक्तिगत रूप से बहुत सुखद है कि मिशन लाइफ यानी लाइफस्टाइल फॉर एनवायरनमेंट आज पूरे विश्व में एक पब्लिक मूवमेंट, जन आंदोलन बनता जा रहा है। लाखों साथियों ने रिड्यूस, रीयूज, रिसाइकल का मंत्र अपने रोजमर्रा के जीवन में अपनाया। मिशन लाइफ की तरफ उठा हर कदम और वही आने वाले समय पूरे विश्व में पर्यावरण का मजबूत कवच बनेगा। एक बार फिर सभी को पर्यावरण दिवस की अनेक शुभकामनाएं। পরিবেশ দিবসে শুভকামনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু শুভকামনা জানিয়েছেন এমন নয়, দিল্লিতে নিজের বাসভবনে যে বাগান রয়েছে, বড় লন রয়েছে, সেখানে একটা গাছ তিনি একটা নিজের হাতে একটা বৃক্ষরোপণ করেছেন, চারা পুঁতেছেন গাছের। সেটা কি গাছ সেটা খুব ইন্টারেস্টিং, কিন্তু এই আবহে এই পরিবেশে গাছটার নাম সিঁদুর গাছ। এই যে দেখতে পাচ্ছেন দিকবলে দেখুন তিনি হেঁটে আসছেন, তারপর নিজের বাড়ির লনে সেই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন 1971 সালের যুদ্ধে সাহস ও বীরত্বের এক অসাধারণ উদাহরণ স্থাপন করা কচ্ছের সাহসী মা ও বোনেরা সম্প্রতি আমার গুজরাট সফরের সময় একটি সিঁদুর গাছ উপহার দিয়েছিলেন। আজ বিশ্ব পরিবেশ দিবসে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে সেই গাছটি রোপণ করার সৌভাগ্য অর্জন করেছি আমি। এই গাছ আমাদের দেশের নারী শক্তির বীরত্ব এবং সাহসিকতার প্রতীক। পরিবেশ দিবসের গায়েও সিঁদুরের ছোঁয়া লাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जम्मू कश्मीर के पहलगाम में आतंकवादियों ने जो कुछ किया, क्या मोदी चुप बैठ सकता है? पाकिस्तान एक बात भूल गया, अब मोदी यहाँ सीना तान कर खड़ा है और सिंदूर नारी शक्ति का प्रतीक है। নামটা ওনারা দিয়েছিলেন, অপারেশন সিন্দুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। जब कोई हमारी बहनों के सिंदूर को मिटाएगा, आतंक फैलाने वालों को सपने में भी सोचा नहीं होगा मोदी से मुकाबला करना कितना मुश्किल होता है। कहिए जो हमारा सिंदूर ले लिया, जो बहनों को और जंगी को आज तक आप पकड़ाया, इतना बड़ा नेता है। अब अमेरिका बोलने से 1 सेकंड में चुप हो जाता है। वो कर दिखाया जो दुनिया ने पिछले कई दशकों से नहीं देखा। And our boss, you are the real asset. You are not, you are the cassette. मोदी का दिमाग ठंडा है, ठंडा रहता है, लेकिन मोदी का लहू गर्म होता है। और अब तो मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন, দ্বিতীয়বার বললেন পাহাড়াদার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। और देश के दुश्मनों ने भी देख लिया, जब सिंदूर बारूद बन जाता है तो नतीजा क्या होता है। উনি সিঁদুর বেচে বেড়াচ্ছেন, হাজবেন্ডরা বউদের সিঁদুর পরায়, এটা ওনার জানা উচিত। মহিলাদের সম্মান দিতে শিখুন, আর বেশি আমাকে বলাবেন না। রাম দরবারের প্রাণ প্রতিষ্ঠা, বিশেষ পুজো যোগী আদিত্যনাথের, নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাম মন্দিরের রাম দরবার এবং মন্দির চত্বরেই আরও 8টি মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হলো। রাম লক্ষ্মণ সীতার মূর্তি বসছে রাম দরবারের একতলায়।
কুকথা বিতর্কে সরগরম অনুব্রত মণ্ডলের গ্রেফতারের দাবিতে ভদ্রেশ্বর থানায় বিজেপির বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, উত্তেজনা, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে বিক্ষোভ। মালগাড়িতে কাঠ, গাঁজা পাচারের চেষ্টা, বগি থেকে উদ্ধার বিপুল পরিমাণ কাঠ। এনজেপি স্টেশনে তল্লাশিতে উদ্ধার চোরাই কাঠ, গাঁজা ও সুপারি। তদন্তে জিআরপি ও স্পেশাল অপারেশন গ্রুপ। গুয়াহাটি থেকে হাওড়াগামী মালগাড়িতে পাচারের চেষ্টা, প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। ভারী বৃষ্টি চলছেই উত্তর সিকিমের বিভিন্ন এলাকায়, তারই মধ্যে উদ্ধার কাজ চালাচ্ছে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। বেশিরভাগ এলাকাতেই চলাচলের রাস্তা পর্যন্তই নেই। আটকে পড়া পর্যটকদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে। স্যাটেলাইট ফোনের সাহায্যে পরিবারের সদস্যদের সঙ্গে কথা পর্যটকদের। ক্রমশ অবনতির পথে অসমের বন্যা পরিস্থিতি। 7 লক্ষ মানুষ বন্যা কবলিত, ইতিমধ্যেই মৃত 19। অসমের বন্যা নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্যা পীড়িত প্রত্যেক পরিবারকে সব রকমের কেন্দ্রীয় সাহায্য করার আশ্বাস প্রধানমন্ত্রীর। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।